আমার করা উচিত ছিল, ইয়েস করতে হবে। আপনার একটা দর্শকদের প্রতি একটা দারুণ ভালোবাসা, দায়বদ্ধতা, এটা আমি দেখি। এত কষ্ট হচ্ছে তারপরেও আপনি সারাদিন শুট করে আবার একটা মানুষ জিমে ঢুকে যাচ্ছে ওয়ার্কআউট করতে, এটা আমার নিজের চোখে দেখা, মানে খুব কমই দেখা যায় এরকম পরিশ্রম কাউকে করতে। এটা মানে ভীষণ দারুণ। আপনার কি নিয়ে একটা কথা খুব চলে আসে আপনার পারিশ্রমিক নিয়ে, যে আপনার পারিশ্রমিক হচ্ছে শোনা কথা যে 2 কোটি টাকার মতো নাকি এখন। আচ্ছা তাই নাকি? আমি তো চাইবো যে আমার পারিশ্রমিক কবে $1 মিলিয়ন। ও বাবা, দারুণ দারুণ। কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে কখনো যদি এমন কোনো গল্প পান যেখানে গল্পটা আপনার দারুণ লেগেছে, চিত্রনাট্য দারুণ লেগেছে, ক্যারেক্টার আপনার দারুণ লেগেছে, আপনার মনে হচ্ছে ডিরেক্টরের মধ্যে পটেনশিয়ালও আছে কিন্তু আপনাকে অ্যাফোর্ড করতে পারছে না, তখন আপনি কি করবেন? আসলে আমাদের দেশের শিল্পীদের পারিশ্রমিক যে টাকাই পায়, এটা আমার কাছে মনে হয় যে টাকাটা একেবারে মানে সম্পূর্ণরূপে মানে কোন ভাষায় বলবো যে মানে এত কষ্টের টাকা, এত ন্যায্য টাকা মনে হয়। আমরা তো বেসিক্যালি যে অত একটা টাকা পাই না অন্যান্য দেশের শিল্পীদের মতো, বাট আমরা যে যতই পাই, কারণ আমরা যে এত প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করি। দেখো আমরা শুটে যাই, আমাদের এমন সময় যায় যে বাইরে শুট করছি, ওয়াশরুমে যেতে পারি না, একদম কোনো ভ্যান ব্যবস্থা নেই, একদম। আমরা এমনও সময় যায় যে খুব ভিড়ের মধ্যে কাজ করছি, তার মধ্যেই সংলাপ বলছি। এমন সময় যায় যে মানে বাইরে অ্যাটলিস্ট আমাদের আশপাশের দেশগুলোতে যে ধরনের সুযোগ সুবিধা যে কোনো নর্মাল শিল্পীরাও পায়, এটা বাধ্যতামূলক থাকে। আমাদের এখানে কিন্তু এখনো সেই কালচারটা তৈরি হয়নি। আমাদের শিল্পীরা এত পরিশ্রম করে কাজটা করে, মানে কায়িক পরিশ্রম করে এবং এত স্যাক্রিফাইস করে কাজটা করে, আমাদের দেখা যায় যে বাইরে গেলে পরে বাইরেই বসে মেকআপ নিতে হয়। এত ভ্যান, যেহেতু ভ্যান কালচার নেই, কোনো ভ্যান নেই বাংলাদেশে, তার মধ্য থেকেও কিন্তু আমরা শিল্পীরা, প্রত্যেকটা শিল্পী যখন নাকি একটা ভালো সিনেমা হয়, ভালো সিনেমা আসে, আমরা কিন্তু অনেক সিনেমা বা অনেক কাজ আমরা কিন্তু বিনা পয়সায়ও করে দেই। আমরা কিন্তু যে দেখো বাজেট তো তেমন নেই, কিন্তু মনে হয়েছে যে কাজটা খুব ভালো হবে, আমরা কিন্তু আর ওই দিকে তাকাই না যে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, চলেন কাজটা করি। আমরা প্রতিনিয়ত এটা করে যাই, যদিও সেটা হওয়া উচিত না। একদম। ছবির রেঞ্জ অনুযায়ী প্রত্যেকটা শিল্পী তার সেই পারিশ্রমিক নেওয়া উচিত। আর এখন সিনেমার কিন্তু ওই সময়টা নেই পুরো পৃথিবীতেই যে ভাই ক্লাসিক ফিল্ম তার মানে বাজেট কম, কমার্শিয়াল ফিল্ম তার মানে বাজেট অনেক বেশি। তুমি যদি ওটিটি বড় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলো দেখো, নেটফ্লিক্স দেখো, অ্যামাজন দেখো, বা যেখানেই দেখো, সিনেমা হলের ক্লাসিক ফিল্মের কথা বাদে দিলাম, সেগুলো দেখবে কিন্তু যথার্থ বাজেট আছে। সেগুলো কিন্তু দেখবে যে তুমি শত কোটি টাকা বিজনেস করছে। এখন সিনেমা হচ্ছে পুরো পৃথিবীতে একটা ভাষাই চলে, যে এটা ভালো সিনেমা বা এটা ভালো সিনেমা না। অ্যাবসলিউটলি, যেমনই হোক, একটা বিজনেস প্ল্যান প্রপার থাকলে সেটা অবশ্যই ভালো সিনেমা হলে সেটা অর্থ তুলে। একদমই তাই, একদমই তাই। শাকিব খানের তো 25 বছর সিনেমা ইন্ডাস্ট্রিতে, তার আগেও শাকিব খানের একটা জীবন ছিল। আপনার জীবন নিয়ে যদি কখনো বায়োপিক তৈরি হয়, আপনি কাকে চাইবেন যে আপনার বায়োপিকে অভিনয় করুক? আমি এখনো চাই না যে আমার বায়োপিক তৈরি হোক। কেন তা? বিকজ আমি এখনো ফিল করি যে আমার অনেক লম্বা চলা এখনো বাকি, আর সেটা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, সে সুদূর ভবিষ্যতে চিন্তা করে দেখবো যে কি করা যায়। এখনই চাচ্ছেন না যে একদমই না, একদমই না। পরবর্তীতে যদি কেউ করতে চায় তাহলে আপনি অনুমতি দিবেন? সেটা সেই সময় বলে দেবে, দেয়াটা কি উচিত হবে না হবে না। এবারে আমি কি জানতে চাচ্ছি যে এই যে শাকিব খানের এখনো স্বপ্ন দেখছে যে আরো অনেক পথ চলা বাকি, আপনি একটার পর একটা ব্যাক টু ব্যাক সিনেমা করে যাচ্ছেন। আমি তো যতদূর দেখছি এবং শুনতে পাচ্ছি যে আপনি একটা সিনেমা শেষ করার পর মানে আপনার বিশ্রাম নেওয়ারও সময় নেই, আপনি আপনার পরবর্তী সিনেমার কাজে ঢুকে যাচ্ছেন। আপনার কি কখনো মানে একটু ক্লান্তি বোধ হয় না? আপনিও মানে মনে হচ্ছে যে না একটু ব্রেক নেই, একটু ক্লান্ত লাগছে, কখনো মনে হয় সেটা? আমার লাস্ট সিনেমা যখন মুক্তি পেয়েছে বরবাদ, আমরা সকলেই মানে আমার প্রোডিউসার থেকে শুরু করে আমার ডিরেক্টর, ইনফ্যাক্ট ডিস্ট্রিবিউশনেরও অনেক সবাই ভেবেছে যে সন্ধ্যার শো, যেটা 6টা-9টা শো, আর 9টা-12টা শো তো ছেড়েই দিলাম, সেটা তো চলবেই না। 6টা-9টা শো ঢাকার বাইরে চলা খুব মুশকিল ভাই। আপনি শো চালাতে হবে 2টা,
12টা 3টা এমনও অনেক কথা শোনা গেছে যে ইন্ডাস্ট্রিটা আবার পড়ে গেল, আবার কবে গিয়ে দাঁড়াবে আল্লাহই জানে। আমি এবারই দেখেছি, এবং আমি খুব চুপচাপ করে বসেছিলাম বাসায়, আমি তো কারোর সাথে যোগাযোগও করিনি। আমিও মনে মনে ভাবছিলাম যে হয়তোবা তাই হবে। আমি জাস্ট 2 দিন পরেই আমি সবাই একদম হুমতি ধমতি করে আসলো, কি হয়েছে কি হয়েছে, ভাই সিনেমা তো ভালো যাচ্ছে। বাহ, খুব ভালো। কি অবস্থা, কেমন ভালো? কেমন ভালো শোনেন। বলছে যে আপনি আপনার ক্যারিয়ারে শুনেছেন কিনা জানি না, বাট আমরা কখনো শুনি নাই বাংলাদেশে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত শো চলবে, লেট নাইট শো। মাল্টিপ্লেক্সও আছে, তার মধ্যে লায়ন কমপ্লেক্স আছে, দেখেছি আরো অনেক মাল্টিপ্লেক্স ঢাকার বাইরেও আছে। দ্যাট মিনস যে এই আমাদের ঢাকার তো অবস্থা বাদই দেন, টিকিট নাই, ঢাকার বাইরে মিডনাইট শো চলছে সাভার সেনা অডিটোরিয়ামে। সেখানে যেহেতু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে হল, তারা নাকি গার্ড দিয়ে মিডনাইট শো চালিয়েছে। দ্যাট মিনস মানুষের যে এই যে ভালোবাসা একটা ভালো সিনেমা দেখার জন্য, তখন আমার কাছে মনে হয়েছে যে না, মানুষ ভালোবাসে সিনেমা দেখতে, ভালো সিনেমা দেখতে ভালোবাসে। সো আমি ভালো সিনেমাটা করতে চাই। আর আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে সবাইকে আল্লাহ সবকিছু করার সক্ষমতা হয়তো দেয় না, এবং যাকে সক্ষমতাটা দেয় তার সেই সেক্টরে অবশ্যই অবশ্যই ভালো কাজ করা উচিত, এবং তার সেই সেক্টরের জন্য কাজ করা উচিত। আমার কাছে মনে হয় যে আমার যতটুকু সক্ষমতা আছে, আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি ট্রাই করে যাব যতদিন বেঁচে থাকবো, যে পৃথিবীর একদম শেষ প্রান্ত পর্যন্ত যেন আমার সিনেমাটা, বাংলা সিনেমা, আমার সিনেমাটা যায় এবং সফলতার সাথে দেখে, এবং আমাদের বাংলা সিনেমার যেন উত্তরোত্তর অনেক সাফল্য হয়, সফলতা পায়, এবং একটা বড় মার্কেট যেন ক্রিয়েট হয়, 100 কোটি 1000 কোটির একটা মার্কেট যেন ক্রিয়েট হয়। ইনশাআল্লাহ হয়তো হবে একদিন। আপনার কথার মাঝে আমি অনেক গ্র্যাটিটিউড খুঁজে পাই। আপনি এই যে বলছেন যে আল্লাহ সবাইকে সেই সক্ষমতা বা সুযোগটা দেয় না, অনেক সময়ই দেখা যায় যে আমরা অনেক কিছু পেয়ে যাই, কিন্তু তখন সেটার হয়তো সেভাবে মূল্যায়নটা করি না, যার কারণে সেটা বেশি দিন ধরেও রাখতে পারি না। আপনি সেই মূল্যায়নটা করেন। আমি চেষ্টা করি। দ্যাটস ওয়াই আমার কাছে না, এই জন্য আমার কাছে আমার এনিমি যারা থাকে, সেটা আমার সিনেমার এনিমি হোক বা যারাই থাকে, অন্যান্য কিছু মানুষ, অনেককে আমি হ্যাপি করতে পারি না। তারা যখন নাকি ধরো আমার এগেনস্টে অনেক কিছু বলে বা অনেক ষড়যন্ত্র করার ট্রাইও করে বা কিছু করে, আমি ওই সব কিছুতে কর্ণপাত করি না, আমি সেই সব জিনিস দেখতেও যাই না। আমার কাছে মনে হয় নো নো নো, আমাকে কাজ করতে হবে, আমি কাজ করে যাই, আমার কাজটা আমি করে যাই, এরা যা খুশি হোক, ওকে ফাইন। সবাইকে সবকিছু সাইড করে দিয়ে আমার মনে হয় যে না, আমি আমার কাজ করি হচ্ছে কোটি মানুষের জন্য, যারা আমাকে ভালোবাসে, দেশ বিদেশে থাকা কোটি কোটি মানুষ, যারা আমাকে পৃথিবীর যেই প্রান্তে আমি যাই, যেখানেই বাঙালি আছে, বাংলাদেশি আছে, যে সম্মানটা আমাকে করে, যে ভালোবাসাটা দেখায়, আমি কাজ করি তাদের জন্য। সো এই 2 4 10 20 জন লোক কি বললো, কোথায় গিয়ে কি বললো, কি করলো, সেটা আমার কাছে কখনো, আমি দেখতেই যাই না, আমার কাছে সেটা কখনো সাবজেক্টই মনে হয় না। এবং আমি দ্যাটস ওয়াই পরিশ্রম করতে ভালোবাসি, সিনেমাটা খুব পরিশ্রম করে করতে ভালোবাসি। সেটা সাক্ষী আমি নিজেই, যে আপনি আসলে, আপনার সঙ্গে আমি যখন শুট করছিলাম আজ থেকে প্রায় ঠিক 1 বছর আগে এরকম সময়, আমি দেখছিলাম যে সোশ্যাল মিডিয়া অনেক কিছু ঘটে যাচ্ছে, কিন্তু আপনার কোনো ভ্রুক্ষেপই নেই, আপনি আপনার কাজটাই করে যাচ্ছেন। কিন্তু আমার কাছে আমার আরেকটা জিনিসও আমি খেয়াল করেছি, যে আসলে আপনার একটা আর্মি আছে আপনার পেছনে, যারা আপনার এত ডাই হার্ট ফ্যান, যারা নিজেদেরকে সাকিবিয়ান বলে দাবি করে, তো তাদেরকে, এবং তারা শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, তারা আপনার হয়ে আসলে ফাইটটা করে। যে যখনই আপনি এনিমি যে অর্থেই বলছেন, তারা দেখা যাচ্ছে যে সেখানে আপনার হয়ে, আপনার ফরে কথা বলছে, আপনার জন্য ফাইট করছে, তো সেখানে আপনার কোনো কিছুই করা লাগছে না। দেখো, আমি যেই মানুষ একটু আগেই বলেছি যে আমি কাজ করি হচ্ছে দেশ বিদেশে থাকা কোটি কোটি বাংলাদেশি,